আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটরের কেন্দ্রে এত বড় সুউচ্চ অট্টালিকায় এই বিলাসবহুল কেন্দ্রীয় অফিস স্থাপনের অর্থের উৎস কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থের উৎস কি? কিভাবে তারা এই কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে তাদের নামে কিংবা জাতীয় নাগরিক কমিটির নামে কার্যক্রম চালাচ্ছে কিংবা কার্যালয়গুলো মেনটেন করছে? এই প্রশ্নটি করা এখন খুবই জরুরি, কারণ আমরা জানি সারা পৃথিবীর বড় রাজনৈতিক দলগুলো প্রধানত সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে, না হলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, এবং এর বিনিময়ে রাজনৈতিক দলগুলো নানা রকম সুবিধা দেয় ব্যবসায়ীদের, এবং সেজন্য তাদের নানা রকম সমালোচনা আছে। অন্যদিকে গত 2 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আমরা রাজনৈতিক দল পরিচালনার নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ কোন অভিযোগ তুলি নাই। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন বাংলাদেশ গড়বার শপথ নিয়ে এসেছেন, সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রের সংস্কারের কথা বলছেন, তারা এই বিলাসবহুল অট্টালিকায় এইভাবে রাজনৈতিক দল পরিচালনা করছেন, অর্থের উৎস কি সেটা জানবার দায়িত্ব বা অধিকার সম্ভবত আমাদের আছে। কারা আছে এদের পেছনে? বিলাসবহুল অফিস নিয়ে, কোটি টাকার গাড়ি নিয়ে। আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডু চড়তেছি। প্রাডু গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে। এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি। এই সমন্বয়কেরাই বা কারা? এই সমন্বয়কেরাই কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাম নিয়ে, কখনো জাতীয় নাগরিক কমিটির মুখ্য সম্পাদক নাম নিয়ে, কখনো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরা সচিবালয়ে হম্বিতম্বি করছেন, এরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সংবাদ মাধ্যম থেকে, উচ্চ আদালতে কে কোন পদে থাকবেন, থাকতে পারবেন না, কে পদোন্নতি পাবেন সেসব তালিকা করছেন। কোটা বিরোধী আন্দোলন করে এসে কোটা তৈরির সবচেয়ে বড় কারিগর হয়ে উঠেছেন এরা। এছাড়াও এরা এর হাত ঘুরিয়ে দেবেন, এর হাত ভেঙে দেবেন, একে কথা বলতে দেবেন না, ওকে কথা বলতে দেবেন, এসব করে বেড়াচ্ছেন, নানা রকম রব তুলছেন। কখনো 2 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন সরকারকে বা কোনো প্রতিষ্ঠানকে, কখনো 2 সপ্তাহের আলটিমেটাম দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে সারা দেশে কমিটি করেছে। বিবিসি বলছে তাদের সারা দেশে গড়া কমিটিতে এখন পর্যন্ত 11,500-এর বেশি সদস্য আছে। অন্যদিকে তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম, নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, যারা দেশের থানায়, উপজেলায়, জেলায় কমিটি করছে, তাদের সদস্য সংখ্যা 21,000-এর বেশি। অথচ যে প্রসঙ্গটা বলছিলাম, এই দলটি কি ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, কোন ধরনের রাজনীতি করবে তা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করা হয় নাই। তো তাহলে আপনি যখন ভাবছেন যে এরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা, এবং আপনি ভরসা রাখছেন যে এরা রাষ্ট্রের সংস্কার করবে, রাজনীতির সংস্কার করবে, তখন এরা সারা দেশে লাঠিয়াল বাহিনী গড়ে তুলছে না তো। সারা দেশে এরা চাকরি দেওয়ার স্টাইলে একেবারে নিয়োগ পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিচ্ছে তাদের প্রতিনিধিদেরকে, তাদের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদেরকে, আদর্শ না জেনে, কি করবে না জেনে, শুধুমাত্র এটা জেনে যে তারা জাতীয় নির্বাচনে যাবে, স্থানীয় নির্বাচনে যাবে, ছাত্র সংসদ নির্বাচন করবে। এসব জেনে যেই তরুণেরা যোগ দিচ্ছেন, তারা আসলে কোন আশ্বাসে, কোন লক্ষ্যে, কেন এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন, যদি না ক্ষমতার ভাগাভাগি বা বড় কিছু পাবার আশ্বাস তাদের কাছে থাকে? এখন আপনারা যারা আমার উপর রেগে গিয়ে বলবেন যে যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মারামারি করুক, হাতাহাতি করুক, সারা দেশে বাহিনী গড়ে তুলুক, অন্তত ছাত্রলীগ তো এরা নয়। ভুলে যাবেন না, জুলাই মাসের আগ পর্যন্ত এই সার্জিস আলম, এই হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মুখ হয়ে উঠেছেন যারা, তারা প্রত্যেকে ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই 2 জনই ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ছিলেন। হঠাৎ করে জুলাই মাসে ভোল পাল্টে তারা ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা হয়ে উঠলেন এবং ছাত্র আন্দোলনের নেতা হয়ে উঠলেন। দেখুন, ইউনূস সরকারের আশকারায় যখন সারা দেশে বাহিনী গড়ে তুলছেন তারা, তখনও আমরা জানি না তাদের ওই ছদ্মবেশের কারণ, তাদের ওই ছদ্মবেশের রাজনীতি আদৌ এখনো শেষ হয়েছে কিনা, এবং কি তাদের রাজনৈতিক আদর্শ। বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোন সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। আগস্ট মাসে তারা সরকারের পতন ঘটালো,
আর সাথে সাথে এতটা সুসংগঠিত ভাবে, এতটা আর্থিক শক্তি নিয়ে তারা জনবল গড়ে তোলার সুযোগ কিভাবে পাচ্ছে? সারা দেশে তাদের যত সভার খবর পাই, দেখতে পাই, ছবি দেখি, সবখানে তারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আছে। তো এদের পেছনে কারা আছেন? কারা তাদের সংগঠিত করেছেন? কারা তাদেরকে দল গঠনের প্রস্তুতি নিতে এই বিপুল পরিমাণ অর্থ যোগান দিচ্ছেন? এই অর্থ যোগান দানকারীদের নামও যদি আমরা জানতে পারতাম, তাহলেও হয়তো বুঝতে পারতাম কোন আদর্শ নিয়ে রাজনৈতিক দল গঠন করছেন এরা। একদম বিবেকের কাছে প্রশ্ন করুন, নিরপেক্ষ নিউট্রাল জায়গায় কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কিচ্ছু যায় আসে না। আজকে গত 6 মাসে দেশ কোথায়? দেশকে আপনি যেভাবে প্রত্যাশা করেছিলেন, ধরুন যে জুলাই আগস্টে যে সহিংস ঘটনা ঘটলো, ঘটনা ঘটবার পর একটি সরকার পতন হলো, সরকার পতন হবার পরে একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকারটি বিগত 6 মাসে আপনার জনপ্রত্যাশা, আপনার তুষ্ট করবার জায়গাটায় কি এতটুকু পূরণ করতে পেরেছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি বলবো আপনি পক্ষপাতমূলক। এই সরকারটি যেমন, তেমনি আপনি পক্ষপাতমূলক। আর যদি উত্তর হয় না, আমি বলবো আপনি সেটি সত্য বলছেন। এই যে গত 5 ফেব্রুয়ারি থেকে নতুন করে দেশে আর এক তাণ্ডব শুরু হয়েছে। আপনি একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি কি এটিকে সমর্থন করেন? যদি সমর্থন না করেন, আপনার আমার সবার সজাগ হতে হবে, প্রয়োজনে মুখ খুলতে হবে, প্রয়োজনে পথে নামতে হবে, প্রয়োজনে রাস্তায় নামতে হবে। আমাদের রাজনীতি যদি দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ না হতে পারে, রাজনীতি যদি একের পর এক ব্যর্থতার পরিচয় দিতে পারে, দেয়, তাহলে আমাদের সাধারণ মানুষ, অর্থাৎ সকল প্রকার সৃজনশীল মানুষ এবং যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, তাদেরকেও বলবো আমরা সচেতন হই, দেশের জন্য দেশটাকে বাঁচাই। কারণ দিন শেষে আমরা আসলে কোথায় থাকবো? আমাদের তো এই বাংলাদেশে থাকতে হবে। আমরা তো সবাই ইউরোপ আমেরিকায় গিয়ে বসবাস করতে পারবো না। সেই জায়গায় আমাদের এই দেশ বাঁচাতে হবে। এই বাঁচাতে হলে তিনি যে শ্রেণী পেশার মানুষ হন না কেন, প্রত্যেকের সচেতন হতে হবে। আপনারা দেখছেন যে 5 ফেব্রুয়ারি থেকে দেশে যে তাণ্ডবগুলো চলছে, বলা হচ্ছে যে ছাত্র জনতা এই ঘটনাগুলোতে অংশগ্রহণ করেছে। ধরুন 32 নম্বর বাসভবন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাসভবন ভাঙচুর, বলা হচ্ছে ছাত্র জনতা এটি ভাঙচুর করেছে, বুলডোজার চালিয়েছে। সারা দেশে ছাত্র জনতা চালাচ্ছে। কিন্তু আপনারা যদি একটু ডিপলি খেয়াল করেন, সিম্বলগুলো খেয়াল করেন, তাহলে কি এটি কি ছাত্র জনতা? শুধু কি ছাত্র জনতা? শুধু না, এখানে ছাত্র জনতার উপস্থিতি একদম সীমিত। ক্ষীণ। জুলাই আগস্ট সময়কালে কোটার দাবিতে ছাত্র জনতা, ছাত্ররা যেভাবে নেমে এসেছিল এবং ছাত্রদের রক্তপাত, সেই রক্তপাতটি কে করেছে? এটি সরকার করেছে নাকি তারা নিজেরাই করেছে? এটি বড় প্রশ্ন। এটি আন্তর্জাতিক তদন্ত হলে বোঝা যাবে। তদন্ত হচ্ছে না ঠিকভাবে। এই যে জাতিসংঘের একটি তদন্ত দল এসেছিল, আজ পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি এবং দেখবে বলেও আমি মনে করি না। কারণ সরকার আজ পর্যন্ত যেভাবে অভিযোগ করছে, বিশেষ করে ওই সময়ের সরকার আওয়ামী লীগের প্রতি, আজ পর্যন্ত তথ্যপাত্য দিতে পারেনি জাতিসংঘের তদন্ত দলকে। তারা সরেজমিনে তদন্ত করেছে, কিন্তু এর বাইরে নানা তথ্যপাত্য সরকারের কাছে তারা চেয়েছে, সরকার আজ পর্যন্ত দিতে পারেনি। কাজেই আন্তর্জাতিক তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়াটা নিঃসন্দেহে কঠিন।